জয় মাতাজি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो कर भरोसा, लेकिन यहाँ बोलना पड़ता कि मेरी शेरों वाली, मतलब हम लोग सबकी, क्योंकि मैं गा रहा हूँ इसलिए मेरी शेरों वाली, लेकिन है हमारी सबकी वो। সত্যি কথা, মাতাজি ছাড়া মনে হয় না কারোর গতি আছে। আর আমি সবসময় বলি, আর কাউকে ভয় পাও না না পাও সেটা আলাদা কথা, কিন্তু ঈশ্বরকে, ভগবানকে, আমাদের দেবী বা দেবতা যাদের আমরা মানি, তাদেরকে একটু ভয় করে চলা উচিত। এটা এটা আমি শিখেছি। মানে নিজের বিবেকের কাছে যাতে এমন কিছু না করে যেটা নিজের বিবেক অনুমতি দেয় না। অবশ্যই যেটা হচ্ছে ওনার মর্জি দিয়ে হচ্ছে, এবং ওনার মর্জি দিয়ে ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু সেই খারাপের মধ্যে হয়তো কিছু ভালো লুকিয়ে আছে। কেন? নিশ্চয়ই আমরা যখন একটা কথা বলি, যা ঈশ্বর করে মঙ্গলের জন্য করে, এই কথাটা বলি তো যা ঈশ্বর করে মঙ্গলের জন্য করে, তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের অমঙ্গলের জন্য তেমন কিছু করবে না। সেটা ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, যা কিছুই হোক, কিন্তু সেই বিশ্বাসটা আমাকে রাখতে হবে আমার দেবী বা দেবতার উপরে। সেই বিশ্বাস যাতে না হারায়। ধর আমার কিছুই হলো না, হয়তো কিছুক্ষণের জন্য হয়তো কষ্ট পেলেন, হতেও পারে, তাতে কি হয়েছে? দুনিয়া মে দেবী দেবতাও যখন তারাও এসছিল বিভিন্ন রূপ ধারণ করে, তারা কি কষ্ট পায়নি? তারাও পেয়েছিল। কিন্তু তার মানে তো নয় যে তাদের শক্তি বা তাদের ঐশ্বরিক একটা ক্ষমতা বলুন, সেটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, একদমই না। যাই হোক দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের বিষয়ে একটা কিছু কেরিয়া নিয়ে, কেন একটা ভদ্রলোক আমাকে পাঠিয়েছে, একটা মেসেজ পাঠিয়েছে যে দাদা, রাজ্যের কিন্তু 80% লোকেদের কাছে সেই জাতীয় কাজ নেই, বা তাদের উন্নতি হচ্ছে না, তারা কোনোভাবেই কিন্তু এগোতে পারছে না। স্বাভাবিক, সময়টা কঠিন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। সময়টা সবার জন্য কিন্তু কঠিন, কিন্তু এই 80% মানুষ কথাটা কিন্তু কোন একটা জায়গায় আমার কিন্তু সত্যি মনে হলো যে 80% মানুষ কিন্তু কষ্টের মধ্যে রয়েছে, আর কষ্টের মধ্যে রয়েছে তার কর্মের জন্য। এই কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেলেও আছে, অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলেও আছে, বা অ্যাস্ট্রো সঞ্জয় কাপুর ফেসবুক চ্যানেলেও আছে। আমি 2024 সালের গণনা করেছিলাম আর বলেছিলাম যে 2+2+4 হলো 8। 8 মানেই কিন্তু শনির একটা প্রভাবে কিন্তু পড়েছে এই ইংরেজি বছর। আর আমি বলেছিলাম, যাদের মনে আছে, যে আয় এবং কর্ম নিয়ে মানুষ কিন্তু এই বছরে বেশি করে কিন্তু কষ্ট পেতে পারে। কেন? কারক গ্রহ দশমপতি, একাদশপতি, কারক গ্রহ, মালিক নয়। তো সেই জায়গায় অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে বেশ একটা শ্রেণীর ওপরে এই শনির কিন্তু একটা কুপ্রভাব রয়েছে। তাদের চাকরিতে বলুন, তাদের ব্যবসায় বলুন, পেশায় বলুন। এই জানুয়ারি মাসের মধ্যেই, দাদা আমি এই চাকরি আর করতে পারছি না, আমি রিজাইন দিচ্ছি, ইয়ে করছি, ও করছি। মানে আমার নিকটি মানুষরা আমাকে এসে বলছে যে কিছু একটা ব্যবস্থা করে দিন সঞ্জয় দা, আর আমরা এখানে থাকবো না।
মানে তাদের উপরে এমন এমন টার্গেট চাপিয়ে দিচ্ছে, মানে তাদের বক্তব্য যে ভাই ঠিক আছে আমরা বিক্রি করতে রাজি আছি, কিন্তু খদ্দেরকেও তো রেডি থাকতে হবে, তার কাছেও তো পয়সা থাকতে হবে। বলছে আমরা কিন্তু সেই চাপ নিতে পারছি না। মানে কিছু লোক এসে আমাকে বলেছে যারা চাকরিজীবী, স্বাভাবিক 80% মানুষের যদি সময় ভালো যাচ্ছে না, তাহলে অফিসেও কিন্তু খিচখিচ, পলিটিক্স, হিংসে, পেছনে লাগা, শত্রুতা করা, এই তো চলছেই। কিন্তু মানুষ আর এই মহঙ্গাইয়ের মধ্যে কিন্তু আর এই সমস্ত কিছু পেরে উঠতে পারছে না বা গোছাতে পারছে না। জিনিসপত্রের দাম কোথায় চলে গেল ভাবাই যায় না। কিন্তু মনে রাখবেন দর্শক বন্ধু, কোনো জিনিসের দাম কিন্তু কমবে না। আপনাকে ভাবতে হবে কি করে আপনাকে আপনার আয়টা বাড়াতে হবে। সে যারা চাকরিজীবী হোক, বেটার চাকরি, ভালো চাকরি, সুযোগ, পেশাগত, তাদেরকে নিজেকে কিভাবে মার্কেটিং করতে হবে, কেন মার্কেটিং এরই যুগ। আর ব্যবসায়ীদের সেখানেও তো একটা মার্কেটিং এর ব্যাপার আছে। আমি একটা দোকান নিয়ে বসে পড়লাম, হয়তো 50 লাখ টাকা খরচা করে বসে পড়লাম, কিন্তু আমার বিক্রি নেই, সেই ব্যবসা কোনো ব্যবসা মূল্য নেই। কোনো মূল্য নেই। মানুষ অনেক প্রবলেমে পড়ে গেছে ইদানিং দেখছি, আর মেনলি কর্ম ও আয়কে নিয়ে, অর্থকড়ি নিয়ে। যাদের ব্যবসা চলছে তাদের হাতে পয়সা নেই, তারা পয়সা দিয়ে রেখেছে, সে নিজের টাকা পাচ্ছে না। চাকরিজীবীদের মাথায় ধার দেনা চলছে। যারা ক্রেডিট কার্ড ইউজ করছে সেটা কাবলিওয়ালা ইন্টারেস্ট, স্বাভাবিক। আপনি দেখে নিন, আপনি চেষ্টা করেই যান, আপনার ক্রেডিট কার্ডের টাকা শোধ হবে না। আমি ম্যাক্সিমাম লোকের কথা বলছি, ওই 80%। 20% ঠিক আছে ভাই, ধনী আছে, তাদের বাপ দাদারা অনেক টাকা করে গেছে বা তারাই করেছে, গুড লাক। কিন্তু সাধারণ মানুষ প্রচন্ড কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। এইবার সঞ্জয় দা, আপনি যে এতগুলো কথা বললেন, আর কি আদৌ কোনো উপায় আছে? প্রশ্নটা অতি সত্য, অতি স্বাভাবিক, যে আদৌ কোনো উপায় আছে? এই 20% মানুষ যে কামাচ্ছে, তার মধ্যে থেকে সব জাতির, সব শ্রেণীর কিন্তু মানুষ আছে। কিছু লোক চাকরিজীবী আছে, তাদের দিব্যি ভালো চলছে। পেশাগত আছে, তাদের দিব্যি ভালো চলছে। ব্যবসায়ী আছে, তাদের দিব্যি ভালো চলছে। মানে আমি এমনও শুনে গেছি, চোখে দেখা ব্যাপার। আমি বলছি না সবাইকে ঝালমুড়ি বিক্রি করতে হবে, কিন্তু সে ঝালমুড়ি বিক্রি করে ডেলি 3,000 টাকা ইনকাম করে চলে যাচ্ছে, বা চা বিক্রি করে ডেলি 20,000 টাকা রোজগার করছে। 20,000 টাকা, আমি নাম নিতে চাই না। তার দোকানের সামনে দেখবেন কটা গাড়ি সারাদিন থাকে চা খাওয়ার জন্য, এবং চা এইটুকুনি ভাঁড় 80 টাকা, এইটুকুনি ভাঁড় 100 টাকা, আর লাইন দিয়ে বিক্রি হয়। এই যে লাইন দিয়ে, স্টার। আপনি দেখবেন একটা মার্কেটে 10টা জুতোর দোকানে কিন্তু 2টো চলছে, 8টা চলছে না। অথচ সবার কাছে একই ধরনের, বরঞ্চ কারো কাছে হয়তো জুতো ভালো আছে। সেই যে একটা লোক আমাকে এসে বলল, দাদা আমার জুসের দোকানে কিন্তু আমি আরো দামি ফল আনাই, কিন্তু আমার সামনে যে পচা ফলে যে জুস বিক্রি করে, তার বিক্রি আমার থেকে 5 ডবল বেশি। কাস্টমার দেখছি ওই দিকেই যাচ্ছে।
তার মানে কি গ্রহ কথা বলে, এটাই হলো, মানতে হবে ভাই আপনাকে। সেই উকিল এলএলবি একই কলেজে পাস করে সে বেচারা একই ধারাতে একটা মক্কেলের জামিন করাচ্ছে, সে হয়তো 2,000 টাকা 3,000 টাকা নিচ্ছে, কিন্তু সেই একই ধারাতে সেই উকিল যে একই এলএলবি পাস করেছে একই কলেজ থেকে, সে 50,000 টাকা নিচ্ছে, আর মানুষ দিচ্ছে তাকে। সে এমন নয় যে জোর করে নিচ্ছে কারোর থেকে। চাকরিজীবী অনেক ধরনের আছে, অনেকরা দেশে চাকরি করে, অনেকরা বিদেশে চাকরি করে। মানুষ চাকরি করেও গাড়ি বাড়ি করে নিচ্ছে, এমন নয় যে করতে পারছে না। নিশ্চয়ই সমস্যা থাকলে সমাধান আছে। হয়তো অনেকের সামর্থ্য নেই যে উপায় আমরা করব, হতেও পারে, কিন্তু আর একটা কাহাবত তো আছে, কষ্ট না করলে আপনি কেষ্টকে পাবেন না। আপনার যদি বিশ্বাস হয় যে না, আমি অমুক লোকে গিয়ে যদি আমার গ্রহদশাকে যদি আমি ঠিক করাতে পারি, আমার গ্রহের যে দোষ সেগুলোকে আমি খণ্ডন যদি করাতে পারি, তাহলে কি আমার কিছু ভালো হতে পারে? নিশ্চয়ই হতে পারে। নাহলে এত এত হাজার হাজার জ্যোতিষী, হাজার হাজার পাথরের দোকান আছে তো, এগুলো তো মানুষ শোকে কিনছে না। জ্যোতিষ ভাইয়ের কাছে বা পাথরের দোকানে তো মানুষ শোকে ঢোকে না, হয়তো 100-র মধ্যে একজন শোকে ঢোকে। আমার খুব ইচ্ছে আমি একটা পাথর পড়বো। আরে ভাই, তার অবস্থা খুবই ভালো, সে তার পাথর দরকার নেই, অথচ তার মাথায় একটা খ্যাপামি ঢুকেছে। কিন্তু যার জেনুইন প্রবলেম, যার বাস্তব সমস্যা, এবং সে মনে করছে যে সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারছে না, তাহলে নিশ্চয়ই মানুষের ইনকাম হচ্ছে। এমনও লোক আছে বলছে, দাদা আমার যা ইনকাম হচ্ছে আপনি কল্পনা করতে পারেন, কিন্তু চোখে পয়সা দেখছি না। বলুন, তাহলে সেই ইনকাম করেই বা কি? সেই তো কষ্ট। আমি সবসময় বলি যে মাসে 15,000 টাকা রোজগার করে, 10,000 টাকা রোজগার করে, সে শান্তিতে হয়তো ডাল ভাত নুন ভাত খাচ্ছে, কিন্তু সে 10 লাখ টাকা যে রোজগার করে, হতে পারে তার মাথার উপর 1 কোটি টাকা ঋণ বা 2 কোটি টাকা ঋণ হয়েছে। আমি দেখেছি, সে আমার কাছে 1 কোটি টাকার গাড়িতে এসছে, আমি তাকে বললাম তোমার দুর্দশা চলছে, বলছে আপনি ঠিক বলছেন দাদা, আমার মাথার উপর 50 কোটি টাকার ঋণ, বড় ব্যবসায়ী। চাকরিতে মানুষগুলো কিন্তু পরিস্থিতি, সে সাহস করতে পারছে না, সে এগোতে পারছে না, সে তার নিজের ক্ষমতাটা জানে, অথচ সে এগোতে পারছে না। মানে তার দরকার, মানে তাকে ঠেলতে হবে। আরে আপনি যে কোনো জিনিসকে ঠেললে সে তো এগোবে রে বাবা, নাকি এগোবে না? আমাদের ক্ষেত্রে আমাদের ভাষায় কি, সেই গ্রহগুলোকে প্রসন্ন করে সেই গ্রহগুলোকে একটু ঠেলতে হবে, যাতে সেই উৎসাহ, সেই আবেগ, সেই একটা যে উন্নতির চেষ্টা, শুধু স্বপ্ন নয়, স্বপ্ন অবশ্যই, কিন্তু স্বপ্নকে তো আপনাকে আকারও তো দিতে হবে, এই স্বপ্নগুলিকে তো আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। সেটা তো খুব একটা ইজি ব্যাপার নয়। হ্যাঁ, আমার ছেলের উচ্চ আকাঙ্ক্ষা, অথচ সে বাড়িতে বসে মোবাইল ঘাঁটছে, তাতে কি হলো?
শুধু দুবেলা মাছ ভাত খাওয়া তো আর জীবন নয়, এছাড়াও তো জীবন আছে, বা প্রত্যেক মানুষের কিছু করণীয় আছে, কিছু থাকতে পারে। খাবার সবাই পাচ্ছে তো, এখন তো দেখছি জায়গায় জায়গায় মোড়ে মোড়ে 5 টাকা করে আপনাকে খাবার দিয়ে দিচ্ছে। भूखा कोई नहीं सोता है, भूखा उठता है सुबह लेकिन सोता खा के। এত বড় মহামারী গেল, সবাই খেতে পেয়েছে তো পেয়েছে, যে কোনো ভাবেই হোক আমি জানি না। আমার বক্তব্য হলো উন্নতি, লক্ষ্য, সচ্ছলতা, নিজের মধ্যে একটা জোর সৃষ্টি করা। চিন্তা থাকবে, কিন্তু যতটা নিশ্চিন্ত মানুষ থাকতে পারে ততটা ভালো এগোতে পারবে। ওই যে আমি বলি না, সফল ব্যক্তি অসফল ব্যক্তি দুজন কিন্তু একই। হয়তো দুজনেরই 2 চোখ, 2 কান, 1 নাক, 2 হাত, 2 পা সেম, হয়তো তাদের কোয়ালিফিকেশন সেম, কিন্তু একটা কোথায় চলে গেছে আর একটা কোথায় থেকে গেল। অনেকের জীবনে অনেক ধরনের বাধা, সে গ্রহগত বাধা তাদেরকে কিন্তু এগোতে দেয় না, অথচ তারা বুঝতে পারে না। আরে তোর কিছু হচ্ছে না, তুই চেষ্টা করছিস, কিছু একটা কর। তুই একা না পারলে তুই পরামর্শ নে, তুই প্রতিকার কর। সময় তো পেরিয়ে যাচ্ছে ভাই, যে সময় পেরিয়ে যাচ্ছে সেটা আর ফেরত পাবো না, গন। না আমি যেহেতু এই পেশায় আছি, আমি এই পেশার ঢাক বাজানোর আমার কোনো অকাতে নেই, কিছু মনে করবেন না। জ্যোতিষশাস্ত্র প্রাচীন শাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রাচীন শাস্ত্র, আমার তৈরি করার নয়। এখন আমি কিছুদিন আগে পড়ছিলাম, কিছুদিন নয় কয়েক মাস আগে, একটু রামায়ণ একটু কিছু নোটস আমি ঘাটছিলাম, আপনিও দেখে নিন যদি চান, গুগল করে দেখতে পারেন, যে রাজা দশরথের ঘরের মধ্যে একটা বাস্তু দোষ ছিল। দেখে নিন, আপনি গুগল করুন, আজকাল তো সবই গুগলে পাওয়া যায়। তার কি পরিণাম আপনি দেখুন। আর গ্রহদোষের শিকার যখন দেবী দেবতারাও হয়েছে, তারা কি হোমযজ্ঞ করায়নি? তারা কি তাবিজ কবচ পড়েনি? তারাও পড়েছে ভাই, তারাও পড়েছে। তার প্রমাণ এটাই যে আপনার বাড়িতে যে ঠাকুর রয়েছে, ওনার বাজুতে আপনি দেখুন, আমি দেখব না, ওনার বাজুতে তখন হয়তো পাথর ছিল না, তাবিজ কবচ তো ছিল, সেটা দেখে নিন আপনাদের বাড়ির ঠাকুর সেটা পড়ে আছে কি নয়, দেখে নিন। নিশ্চয়ই ভাই। লোকেরা এসে বলে, দাদা আমি পূজা পাঠ করলে, আরে পূজা পাঠ করলে যদি মানুষের উন্নতি হতো তো সারা দুনিয়া মন্দিরে বসে থাকতো। আমি পূজা পাঠকে খারাপ বলছি না, একদমই না। পূজা পাঠ হলো মনের শান্তির জন্য, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করার জন্য, একটা বিশ্বাস, একটা প্রোটেকশন, মানে আমার মাথার উপর একটা প্রোটেকশন আছে। আমি যেরকম ভাই ছোটবেলায় মা এটাই শিখিয়ে যায়, তুই আমি থাকি না থাকি তুই মনে রাখবি তোর মাতাজি সবসময় তোর সঙ্গে আছে, তুই যতটা মাতাজিকে মানিস মাতাজি ঠিক তোকে দেখ, মানে সেই বিশ্বাসটা তো মনের মধ্যে একটা গেঁথে রয়েছে। কিন্তু তার মানে নয় যে কর্ম আমরা করব না। এক,
সঠিক দিশায় যাব না, বা আমরা গ্রহের খণ্ডনে আমরা প্রতিকার করব না, আমরা সেগুলো করব, আমরা করব, আমিও করব। কেন করব না? আমার যেটা ধারণ করলে ভালো হয় আমি নিশ্চয়ই করব, আমিও করব। আমার যে গ্রহগুলো কমজোর আছে সেগুলো নিশ্চয়ই, সেগুলোকে আমি স্ট্রং করব, আর শক্ত করব। যে ছকের মধ্যে যা যা দোষ আছে সেই দোষগুলির খণ্ডন আমি অবশ্যই করব। হ্যাঁ দর্শক বন্ধু, চলে আসুন, কথা বলুন ভাই একটু। মানে মূল বক্তব্য, কি করে আমাকে জীবনকে ভালো করতে হবে। আর সত্যি জীবনে উন্নতি ছাড়া এটাই আলটিমেট, এর ওপরে কিছু নেই। জয় মাতা দি। নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি একটু আমার দাদার সম্পর্কে জানতে চাইছি। দাদার নাম কি? চিত্তরঞ্জন পাল। চিত্তবাবু জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, 1995। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13/9/1995। সময় যদি বলো। হ্যাঁ, সকাল 9টা। আর জন্মস্থান কোথায়? হ্যাঁ, মুর্শিদাবাদে। আচ্ছা, মানে তোমার দূরপক্ষে দাদা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। প্রথমত একটা কথা বলো, হ্যাঁ এই ছেলে কি নিজের মা বাবার একমাত্র সন্তান নয়? হ্যাঁ, একটা ছেলে, 2 বোন আছে। আমি কি বললাম? হ্যাঁ না না, আমি বললাম এই ছেলেটা কি নিজের মা বাবার নিশ্চয়ই একমাত্র সন্তান নয়, এটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওর তো দুটো বোন আছে, তো আমি তো সেটাই বলতে চাইছি। যাই হোক, হ্যাঁ 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 হ্যাঁ, একদম। কিছু শনি বকরি, দাঁড়াও, আমার মনে হচ্ছে কিছু লেখাপড়া অবশ্যই কিন্তু করতে পেরেছে ছেলে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ও কি কোনো জাতীয় সরকারি চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, একদম চেষ্টা করছে, ভীষণভাবে চেষ্টা করছে। ঠিক আছে, দেখি যদি ঠাকুরের মর্জি থাকে তাহলে এই ইংরেজি বছরে সুখবর পেতে পারে। আরেকবার যদি বলেন। যদি মাতাজির আশীর্বাদ থাকলে এই ইংরেজি বছরে সুখবর পেতে পারে, অর্থাৎ সরকারি চাকরি ও পেতে বাধ্য। আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্টে বা কোন লাইনে? আমি জানি না কোন ডিপার্টমেন্ট, এত এই মুহূর্তে ঘাটা যাবে না। হ্যাঁ, এটা একটা টাইমলি প্রোগ্রাম। আমি এটুকুনি বলে দিলাম যে ও চাকরি পাবে। আমি যা যা ছেলের সম্বন্ধে বললাম, ঠিক বললাম না ভুল বললাম? একদম একদম ঠিক, একদম কথা ঠিক। শেষ, এর ওপরে কোনো কথা নেই। এবং ওর সরকারি চাকরি 100% হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে? বিবাহ? বিবাহ? বিবাহ, 1 মিনিট। মঙ্গল কিন্তু রাহু যুক্ত, কিন্তু ঠিক আছে, নিজের পছন্দ মতো বিয়ে হবে, প্রেম করে বিয়ে করবে। আচ্ছা আচ্ছা, ও একটা সম্পর্কে রয়েছে, তো সেটা কি? আরে ভাই, আমি কি সেটা জানি? আমি তো এক কথায় বলে দিলাম, নাকি বলিনি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কিন্তু যে সম্পর্কতে রয়েছে আর যার সঙ্গে ওর বিয়ে হবে, সেই জায়গায় কারুর না কারুর মা বাবার একটু আপত্তি থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, থাকতে পারে। সেরকম কি কোনো টের পাচ্ছেন?
হ্যাঁ মোটামুটি মানে একটু হবে হবে না এরকম একটা ব্যাপার। আচ্ছা, একটা কিন্তু পরন্তু, কিন্তু যখনই বিয়ে হবে, আমি বলছি না যে এই মেয়েটার সঙ্গেই হবে, আমি একবারও বলিনি, কিন্তু ওর প্রেম করেই বিয়ে হবে এবং একটু অস্বাভাবিক ব্যাপার থাকবে সেই বিয়ের মধ্যে, একটু থাকবে, যেখানে হয়তো বাড়ির কোনো না কোনো পক্ষের গুরুজন এর একটা আপত্তি থাকতে পারে, ও আচ্ছা আচ্ছা কিন্তু তার সত্ত্বেও বিয়ে হবে। আচ্ছা আচ্ছা। আসো, বলে দিলাম ভাই, মেয়ের পছন্দ, আমি ও একটা সম্পর্কতে রয়েছে, দেখ হয়ে গেল। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের যদি নাম বলেন দাদা ভাই। হ্যাঁ, অহন চক্রবর্তী। অমন। হ্যাঁ। জন্ম তারিখ যদি বলেন ছেলের। 30শে অগস্ট 2005। সময় যদি বলেন। 10টা 5 সকাল। জন্মস্থান কোথায়? ঘাটাল। মানে মেদিনীপুর? হ্যাঁ। এক মিনিট দাঁড়ান, শুক্র রাহু। আমি জাস্ট কিছু কিছু কথা জিজ্ঞেস করব, আপনি জাস্ট হ্যাঁ বা না বলবেন। আমার প্রথমত মন বলছে ওর কোনো ছোট আপন ভাই নেই। না। দ্বিতীয় কথা, আমার মন যেন বলছে বর্তমানে যে বাড়িতে ও বসবাস করে সেটা কি ওর বাবার ব্যক্তিগত নামে নয়? না। ভাই কিছু মনে করবেন না, শোনি এক মিনিট দাদা, লেখাপড়াটা একটু দেখে নি ভাই। লেখাপড়ার দিকে একটু গাফিলতা অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে, খুব বেশি যে লেখাপড়া জীবনে করবে তা কিন্তু নয়। আচ্ছা। এটা আমি আপনাকে বলে রাখলাম, এবং এমন নয় যে তার তার টের আপনি, মানে ছেলে যে খুব একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তা কিন্তু নয়। আছে কি? না, মোটামুটি খারাপ নয়, ইংরেজিতে অনার্স করছে বর্তমানে। আচ্ছা, স্যার এক মিনিট, লেখাপড়া কি বাড়ি থেকে একটু দূরে গিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, দূরে গিয়ে। আচ্ছা, আমি জানি না ব্যাপারটা, এই ব্যাপারটা আমি তার জন্য জিজ্ঞাসা করলাম। যখন আপনি ইংলিশ অনার্স বললেন তখন আমি ব্যাপারটাকে ধরলাম। ও যদি বাড়ি থেকে দূরে গিয়ে থেকে ওখানে যদি লেখাপড়া করে তাহলে লেখাপড়া অবশ্যই কমপ্লিট করতে পারবে। এই ছেলেকে যদি আপনি নিজের কাছে রেখে যদি পড়াশোনা করাতেন তাহলে জীবনে হতো না। হ্যাঁ, ও স্যার বাইরে পড়ছে, মানে বাইরে বলতে কলকাতাতে পড়ছে। আমি তো সেটা জানি না দাদা, আপনি ঝাড়গ্রামে থাকে, কলকাতা মানে নিশ্চয়ই ও ডেলি যাতায়াত করতে পারছে না, এখানেই থাকছে, তাই তো? না না, কলকাতাতেই থাকে। একদম ঠিক করেছেন আপনি, যে সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এইবার ওর যত ইচ্ছে লেখাপড়া করতে পারে। আজকে যদি ও অনার্স নিয়ে যদি ইংলিশ পড়ছে তাহলে এখানে এমএ এর স্কোপ একটা রয়েছে বা এমবিএ এর স্কোপও রয়েছে। স্যার পিএইচডি এর স্কোপ আছে? আছে, কিন্তু সেটা বিদেশে নয়, ইন্ডিয়াতেই করতে হবে, ভারতবর্ষে, বাড়ি থেকে দূরে কিন্তু ভারতবর্ষে। আর স্যার ওর খুব ইচ্ছে রয়েছে কেরিয়ার হিসাবে মানে ডব্লিউবিসিএস দেবার বা ওই ইউপিএসসি মানে সিভিল সার্ভিস এক্সাম দিতে পারে দাদা, দিতে পারে। বাস ওর যা হবে ওর ঝাড়গ্রাম থেকে দূরে গিয়েই হবে, মিদনাপুর থেকে ওর জন্মস্থান এবং যেখানে ওর মা থাকে ওখান থেকে ওকে দূরে গিয়েই যা কিছু আছে করতে হবে, বাস। স্যার ও ক্লাস 11 থেকে বাইরেই আছে, মানে কলকাতাতে, মানে। আচ্ছা, দেখুন আমি তো সেটা জানি না, আমি আপনাকে কি বললাম, ও বাইরে, ও কি লেখাপড়া বাইরে করছে, এই প্রশ্নটা আমি ফার্স্ট করলাম কি করলাম না? একদম স্যার, একদম। আপনি প্রথমেই বললেন যে ভাই বা বোন আছে কিনা। একদম না না, সে ঠিক আছে।
আমি এটাও বললাম যে বাড়িতে আপনাদের বাড়ি আপনার নামে নয়, ব্যক্তিগত, বললাম কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক। না ঠিক আছে দাদা, ছেলের সঠিক দিশায় চলছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। স্যার একটা জিনিস জানার ছিল শুধু, ওই গভর্নমেন্ট সার্ভিস নিয়ে বা ওই জার্নালিস্টটা কি ওর জন্য উপযুক্ত হবে নাকি সিভিল সার্ভিস, কোনটা? জার্নালিজম? হ্যাঁ মানে জার্নালিজম নাকি সিভিল সার্ভিস, ও ঠিক করতে পারছে না, ও কনফিউজ পুরোপুরি। মানে সিভিল সার্ভিসটাই আমি বলছি তো। না না, ও ঠিক সিভিল সার্ভিসটাই বেটার। জার্নালিজম ব্যাপারটা আমার চোখে ঠিক পড়ছে না দাদা, কিছু মনে করবেন না। আচ্ছা স্যার আরেকটা জিজ্ঞাসা। না আর কিছু নেই দাদা, আরো লোক আছে। হ্যাঁ, ছেলে আপনার সঠিক দিশায় চলছে, এটুকুনি বলতে পারি। এর কোনো শেষ নেই। আরেকটা আরেকটা আরেকটা, এটা তো কোনো ভাই আমার চেম্বার নয় যে আপনি বসে থাকবেন। আরো লোক ওয়েট করছে, তারা ওয়েট করে যে সঞ্জয় দাকে। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি, সুশান্ত ভট্টাচার্য নাম। বলুন সুশান্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলো। 26/1/1980। সময়টা বলো। সকাল 9টা 10। জন্মস্থান? দমদম। সুশান্ত মীন লগ্ন এবং বৃষ রাশি। দাঁড়াও, আমাকে বৃহস্পতিটা দেখতে দাও। বৃহস্পতি কিন্তু বক্রী, রাহু যুক্ত। দাঁড়াও, মনে হচ্ছে তোমার শরীর খুব একটা যে ভালো যায় তা কিন্তু নয় সুশান্ত, ঠিক না ভুল? না শরীর খুব একটা ভালো যায় না। তা আমি তো সেটাই বললাম। হুম। আর 1 2 3 4, 1 2 3 4। বর্তমানে তুমি মানে বর্তমানে কেন, মানে জীবনে তেমন কোনো সময় এসেছিল যে তোমাকে তোমার মায়ের থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? হ্যাঁ হচ্ছে এখন। আমি জানি না, কিন্তু আমি জানি কি? না না। ঠিকই আছে, আলাদাই থাকতে হবে। এবং মন যেন বলছে বিবাহ হয়েছে তোমার, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। বিয়ে ক বছর হলো? বিয়ে হয়েছে 15 বছর। কোনো কন্যা সন্তান হয়েছে বিয়ের পর? হ্যাঁ ছেলে আছে একটা। একটা? আচ্ছা আচ্ছা। আমার মনে হচ্ছে তুমি তো কোনো সরকারি চাকরি করছো না। না না, আমার কাজটা আমি একটাই কথা জিজ্ঞাসা করতে চাইছি। আমার 2000 মানে 20 পর থেকে আমি যে জবটা করতাম সে কাজটা আছে, আমি সেই মুহূর্তে কোনো কাজ পাচ্ছি না। তা আমি অটো চালাতে জানি, তা এখন যেই মুহূর্তে কোনো কাজ বাজ পাচ্ছি না, আমি অটো চালাতে জানি, সেই অটোটা কি আমি চালাতে পারবো না পারবো না? একটু যেন কঠিন মনে হচ্ছে ভাই, একটু যেন কঠিন মনে হচ্ছে। কিন্তু এইটুকুনি তোমাকে আমি জোর গলায় বলতে পারি যে তুমি বৈশাখ মাস পর্যন্ত যদি ওয়েট করো, তাহলে বৈশাখ মাস মানে পয়লা বৈশাখের পর তুমি একটা চাকরি, পয়লা বৈশাখের পর তুমি একটা ভালো চাকরি অবশ্যই পাবে, 100% পাবে। আচ্ছা আচ্ছা। অটো তুমি চালালে দেখো ঠিক আছে, সময় হয়তো কিছু ইনকাম তুমি করতে পারো, কিন্তু আহামরি কিছু ইনকাম হবে না। কেননা আমার মনে হচ্ছে এর আগে তুমি তেমন কোনো অটো চালাওনি, চালিয়েছো? না চালিয়েছিলাম বলতে আমার গাড়িটা ঠিক সেরকম ভাবে শুট হয় না। আমি আমার বাড়িতে স্কুটি ছিল। তা আমি কি বললাম তোমাকে? আমি তো এই কথাটাই বলেছি তোমাকে। আচ্ছা আচ্ছা। আর এই মুহূর্তে জানি না, গাড়ি জানি না, আমার মাথায় ঠিক ঢুকছে না, আমার মাথায় ঠিক ঢুকছে না।
ঠিক আছে, টেম্পোরারি অবশ্যই। এখন তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখনো 2.5 মাস রয়েছে, তুমি 2-2.5 মাস অন্তত চালাও, সময় কাটাও। কিন্তু এই অটো তুমি বেশি দিন চালাতে পারবে না, আলটিমেটলি তোমাকে চাকরি করতে হবে। চাকরি করতে হবে না? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দাদা, ওকে দাদা। यही है कहानी जिंदगी की कहानी। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে পলি ঘোষ বলছি। পলিদি তাড়াতাড়ি বলুন, কার সম্বন্ধে জানবেন, সময় কম আছে। আমার আমার সম্বন্ধে, আমার ডেট অফ বার্থ 17/8/2000। 17/8/2000। সময় বলো। সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। দুটো প্রশ্ন করো তাড়াতাড়ি, বাস দুটো প্রশ্ন বলো। হ্যাঁ, কর্ম কর্ম কর্ম। কর্ম কর্ম। আমার যতদূর মন বলছে নিশ্চয়ই সরকারি চাকরির জন্য চেষ্টা চলছে। হ্যাঁ, একদম চেষ্টা করছি। তুমি করে যাও, এই বছরের প্রথম ভাগে যে পরীক্ষাগুলো আছে তুমি দিয়ে থাকো। তুমি যদি 23শে এপ্রিল পর্যন্ত তুমি যা পরীক্ষা যদি দিতে পারো তাহলে সেখানে তুমি ক্র্যাক করতে পারো অবশ্যই। আচ্ছা। আর দ্বিতীয়, পরে আর বলো। হ্যাঁ, সরকারি চাকরি কি যোগ আছে, হবে? আছে আছে, এই বছরে তুমি পরীক্ষা দাও, তুমি এই বছরেই দাও পরীক্ষা, তুমি আচ্ছা। আর দেরি করো না। কিন্তু বললাম এই বছরেই তোমার লাস্ট চান্স, এরপরে কিন্তু কোনো চান্স নেই। এই 23শে এপ্রিলের মধ্যে যদি কোনো পরীক্ষা দিতে পারো, সেটাও আমি জানি না আছে না নেই, যদি আছে অবশ্যই দেবে। এবং এই 23শে এপ্রিল ইংরেজি 2024 সালের মধ্যে যে তুমি সরকারি চাকরি পরীক্ষা দেবে তাতে তুমি পাস করতে পারো, ক্র্যাক করতে পারো। ঠিক আছে? আচ্ছা। তো कर भरोसा, कर भरोसा, कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। जय माता दी।